এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বান্ধবীর বিয়েতে গিয়ে দেখে বর সিনথিয়ার প্রেজেন্ট বয়ফ্রেন্ড। সিনথিয়ার বুকটা ধুক করে কেঁপে উঠল, হৃৎপিণ্ডটা থেমে গেল। সিনথিয়ার বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কাল রাতে এই মহানায়ক সিনথিয়াকে বলেছে সে ট্যুরে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা থাকলে ফোন বন্ধ দেখাবে, অথচ সেই সোজা বিয়ের পিড়িতে। 2 বছর 15 দিনের রিলেশন সিনথিয়াদের, কত খুনসুটি আর ভালোবাসার স্মৃতি সিনথিয়াদের। সিনথিয়ার চোখে রাফি সৎ, নম্র, ভদ্র ছেলে। তার চেয়ে বড় কথা, আমাকে নিয়ে ভীষণ সিরিয়াস সে খুব কেয়ারিং ছেলে। অথচ ছেলেটা না জানিয়ে সোজা অন্য মেয়েকে বিয়ে করতে চলে এলো। অথচ সিনথিয়া তো শব্দটি জানল না। বিয়েটি যেহেতু ঘরোয়াভাবে, তার সবাইকে ড্রয়িং রুমের পাশের রুমটিতে বসানো হয়েছে। অধীর আগ্রহ নিয়ে হবু দুলা ভাইকে দেখতে গেল। জানালার ফাঁকে চোখ রাখতেই রাফিকে দেখল। অনেকগুলো ছেলের মধ্যে রাফি ধবধবে সাদা পাঞ্জাবি পরে আছে। রাফি বলেছিল রাতের গাড়িতে সে চট্টগ্রাম যাচ্ছে, অথচ সেইখানে। ভাবলাম বন্ধুর বিয়েতে হয়তো এসেছে। পাশে থাকা নীলিমাকে বলল, বর কোনটা রে? নীলিমা অনিমার ছোট বোন। সে হাতের ইশারায় দেখালো রাফিকে। সিনথিয়া পুরো কনফিডেন্ট ছিল যে রাফি বর হতেই পারে না। সিনথিয়া বলল, আমার ওয়াশরুমে যেতে হবে, তুমি যাও, আমি পরে আসছি। ও চলে গেল। পায়ের তলাটা যেন সুপার গ্লু দিয়ে লাগানো হয়েছে। ওখান থেকে সরতে পারছি না। শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিল। পুরো পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। সিনথিয়া নড়তে পারছে। এত ভালোবাসার মানুষটা না জানিয়ে বিয়ে করতে চলে এলো। কিন্তু কেন? আজ অনিমার বিয়ে। অনিমা আমার স্কুল জীবনের বান্ধবী, খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের। অনিমার বাবাও আমার বাবার ক্লোজ ফ্রেন্ড। বাবার জব ট্রান্সফারের সাথে সাথেই আমাদের শিফট হতে হয়েছে ঢাকায়, তাই দেখা সাক্ষাৎ কমই হয়, তবে কথা হয় প্রতিদিন। সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম অনিমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে। তাই আমরা যেন এখনই চলে আসি। বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, না এসে কি পারি? চলে আসলাম। ওইদিকে রাফিকে বলতে পারিনি, কারণ তার ফোন সুইচ অফ ছিল। রাফিকে দেখে মন মানছে না সিনথিয়ার। রাফি সিনথিয়াকে ভীষণ ভালোবাসে, এমন কাজ সে করতেই পারে না। সিনথিয়া পরপর কয়েকবার ফোন করলো, কিন্তু ফোন সুইচ অফ বলল। সিনথিয়া তড়িঘড়ি করে অনিমার কাছে গেল। ওর মুখটাতে লাজুক লাজুক ভাব ফুটে উঠেছে। আমাকে দেখেই মুখটা নিচু করলো। অন্য সময় হলে হাসি ঠাট্টায় দুটো কথা বলতো হয়তো, কিন্তু এই মুহূর্তে সিনথিয়ার অন্তর পুরো ছাই ছাই। নিজের চোখকে ভুল প্রমাণিত করতে অধীর আগ্রহে জিজ্ঞেস করলো, তোর বরের নাম কি রে? অনিমা বলল, তা তো মনে নেই। তুই বর দেখিসনি শিনু? রাফি সিনথিয়াকে ভালোবেসে সিনু বলে ডাকে। সিনথিয়া নিজের যন্ত্রণা, চোখের জল লুকাতে চোরের মতো চাহনি করছে, আর ঢোক গিলে অনেক কষ্টে কোনো রকমে কথা বলছে। কেন তুই দেখিসনি? ঘর ভর্তি মানুষের মধ্যে কি তাকানো যায়? লজ্জা লাগে না বল? সিনথিয়া জানে অনিমা লাজুক স্বভাবের মেয়ে। ওর বোকা কথা, লাজুকতা আমার ভালো লাগলেও আজকে অসহ্য অসহনীয় লাগছে। এত ন্যাকামের কি আছে? সিনথিয়া বিরক্তি নিয়ে বলল, নিজের বর না দেখেই রেজিস্ট্রি পেপারে সাইন করছিস, পাগল নাকি? যাকে, নাম কি ছেলের? ড্রয়ারে ছেলের বায়োডাটা রাখা আছে, দেখ। সিনথিয়া তড়িঘড়ি করে উঠে ড্রয়ার খুলল। মন প্রাণ দিয়ে চাইছে রাফি যেন না হয়। সিনথিয়া তখন ভাবছে রাফির কোনো আত্মীয়ের বিয়েতে হয়তো ও এসেছে। নীলিমা ছোট, ওর হয়তো বর চিনতে ভুল হয়েছে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। ছেলের নাম রাইহান রাফি, আর ওরই ছবি দেয়া। আমি বরফের মতো জমে গেলাম, সহ্য করতে পারছিলাম না। গোসল করার নাম করে ওয়াশরুমে ঘণ্টাখানেক কাঁদলাম। চোখ মুখ ফুলে একাকার। রাফির কথা অনিমাকে বলা হয়নি, কারণ ও প্রেম ভালোবাসা পছন্দ করতো না। ও জানলে আমার সাথে কথা বন্ধ করত, তাই বলিনি। পুরো 1.5 ঘন্টা পর সিনথিয়া ওয়াশরুম থেকে বের হলো। শুনলো একটু পর বিয়ে পড়াবে, কাজে এসেছে। অনিমার তেমন সাজগোজ পছন্দ না, সাজানোর দায়িত্বটা আমার উপর পড়লো। খুব সাদামাটা ভাবে সাজালাম। মেরুন কালারের জামদানি,
হালকা করে লিপস্টিক আর একটু চিকন কালিতে চোখটা এঁকে দিলাম। গলায় একটা পাতলা চেইন। অনিমাকে একদম পুরীর মতো লাগছে। আমার ভেতরটা তখন আগুনে দগ্ধ। এই যন্ত্রণা যে পায়নি সে কোনো দিন বুঝবে না। সিনথিয়া আসার আগেই ওদের কাগজে কলমে বিয়ে হয়ে গেছে, শুধু ধর্মীয়ভাবে বিয়েটা বাকি। সিনথিয়া চাইলে রাফির মুখোমুখি হতে পারে, কেন করলো এমন জানতে পারে, কিন্তু ইচ্ছে মরে গেছে। যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে লুকিয়ে বিয়ে করতে আসে তার মুখোমুখি আমি কোনো দিন হব না। আজ অনিমাকে নিয়ে গেলে সকালের গাড়িতেই ঢাকা চলে যাব, সব ভুলে যাব। চোখ দুটো ভীষণ যন্ত্রণা করছে, যতটা পারছি চক্ষুর আড়াল হয়ে থাকছি। মাগরিবের আজান হলো, নামাজ শেষে সবাই ড্রয়িং রুমে গেল। একপাশে বসানো হলো বরসহ কয়েকজনকে, মাঝখানে পর্দা টেনে দেওয়া হলো। বর বউ মূলত সামনাসামনি বসে আছে, মাঝখানে পর্দা দেয়া। অনেক জোড়াজুড়িতে আমাকে বসতে হলো কনের পাশে। বুকের ব্যথায় আমি জর্জরিত। কাজে তখন বিয়ে পড়াচ্ছেন। সিনথিয়ার চোখের পানি টইটুম্বর। চোখের পানি লুকাতে মাথায় কাপড় টেনে নিলাম। উপাস থেকে কাজে খুতবা পাঠ করে নিলেন। তারপর বিয়ের নিয়ম অনুযায়ী যখন বললেন, বলো মা কবুল। অনিমা তখন চুপ করে রইল। পাশে বসে থাকা অনিমার ভাবি অনিমার মাথায় হাত বুলিয়ে বলল। অনিমা হু হু করে কাঁদল। সিনথিয়ার বুকটা যন্ত্রণায় ক্রমশ ভারী হয়ে উঠছে, হাত পা কাঁপছে, চোখের পানিতে ভেজে উঠছে সিনথিয়ার ওড়না। সবাই ভেবে নিচ্ছে বান্ধবীর জন্য বুক ভাসাচ্ছে। ওর সাথে সবাই সিনথিয়াকেও সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কেউ আমার বুকে ব্যথা দেখছে না। অনিমা 3 বার কবুল বলা শেষ করলো। কাজে যখন রাফিকে কবুল বলতে বলল, সিনথিয়ার জানটা মনে হয় বেরিয়ে যাবে এখন। ওপাশ থেকেই কাজে বলে উঠল, বলো বাবা কবুল। সিনথিয়ার ভালোবাসার মানুষটা পরপর 3 বার বলল, আলহামদুলিল্লাহ কবুল। সিনথিয়ার ভেতরটা শূন্য হয়ে গেল, হারিয়ে গেল সিনথিয়ার রাফি। বিষাক্ত তীর যেন একের পর এক আমার বুকে বিদ্ধ হলো। আমার বুকটা ফুর ফুর করে দিল। আমি চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেললাম। অনিমা হু হু করে কাঁদছে। বাবি চাচি আম্মা ওকে বুঝাচ্ছে। ঠিক তখনই পর্দার ওপাশে গলা খাকারি দিল। কেউ একজন বলল, বর ওপাশে যাবে। পর্দা ঠেলে এপাশে এলো রাফি। আমি মাথায় কাপড়ের সাথে মুখটাও ঢেকে নিলাম। রাফিকে দেখে চাচি আম্মা চলে গেলেন, আমিও পিছিয়ে গেলাম। নিজেকে ঢেকে ফেললাম রুমের পর্দার আড়ালে। অনিমার ক্রন্ধনরত মুখটা তখন পাতলা ফিনফিনে দুপাট্টায় ঢাকা। রাফি সোজাসুজি অনিমার সামনে দাঁড়ালো। অনিমার কান্নার দরুন হেঁচকে উঠে গেছে। রাফি পূর্ণ অধিকারে নির্দ্বিধায় 2 হাতে দুপাট্টা তুলে ধরল। যাদের মতো মুখটা তখন কান্নায় ভেজা। রাফি মনে মনে কিছু বলল, মনে হলো দোয়া পড়ছে। তারপর 2 হাতে রাজলে অনিমার মুখ রেখে কপালে চুমু খেল রাফি। অনিমার মুখটা তখন লজ্জায় গোলাপি রং ধারণ করেছে, আর আমার মুখ বিষাক্ত ছোবলে হলো নীল। আমি আবার দৌড়ে গেলাম ওয়াশরুমে। ঝর্ণা ছেড়ে বসে রইলাম কতক্ষণ তা সত্যিই জানা নেই। অনিমাকে বিদায় দেয়া হলো। আমি আর বের হইনি, কারণ রাফির মুখোমুখি হতে চায় না। ভোরের গাড়িতে ঢাকা ফিরতে চাইলাম, কিন্তু অনিমা খবর পাঠিয়েছে আমাকে আর নীলিমাকে যেন সকাল সকাল পাঠাই। অনেক ছল ছুতো দিয়েও বাঁচতে পারলাম না, তাই আমার আর নীলিমাকে সকাল সকাল পাঠানো হলো। না চাইতেই আরেকবার ফেসে গেলাম। নীলিমা বোরকা পরে, তাই ওর একটা বোরকা পরে নিলাম। সবাইকে বললাম নীলিমা ছোট, তবু নিকাব পরে যাবে, আর আমি ড্রেস পরে যাব, ভালো দেখাবে না বিষয়টা। তার চেয়ে বোরকা পরেই যাই। রাফি কখনো বোরকা পরেই দেখেনি, নিকাবে তো নয়ই। তবু যদি কথা হয় রাফি ঠিকই বুঝবে আমি কে। রাফির মুখোমুখি হলে কি হবে এই ভাবতে ভাবতে রাস্তা ফুরিয়ে গেল। রাফির কাজে নিল আমাদের অনিমার কাছে নিয়ে যেতে। আমি ঘরে ঢুকলাম। অনিমা আমার দিকে তাকিয়ে রইল। কখনো বোরখা না পরার কারণে অনিমা হয়তো চিনতে পারছে না। আমি নিকাব তুললাম। সে সোজা এসে আমাকে জড়িয়ে ধরল। অনিমা সালোয়ার কামিজ পরে আছে। আমি যাওয়ার সাথে সাথে সে বলল, বোরখা খোল। একটু অবাক হলো হয়তো, তারপর অন্য কথায় গেল। পার্লারে সাজাতে চেয়েছিল রে শিনু। তুই তো জানিস আমি কেমন। আমার তো সাজগোজ পছন্দ হয় না, বলেছি সাজবো না। অন্যের কাছে শাড়ি পরতে লজ্জা লাগে, তুই পরিয়ে দে। সিনথিয়াকে নীল রঙের শাড়ি হাতে দিল। দরজা জানালা বন্ধ করে লাইট জ্বেলে দিল। ব্লাউজ পেটিকোট পরে অনিমা সিনথিয়ার সামনে এলো, বলল, তাড়াতাড়ি পড়া, সবাই আসার আগে।
সিনথিয়ার প্রথমে চোখ পড়ল অনিমার গলায়। ধবধবে গলার পাশে গুলগুল হয়ে রক্ত জমে আছে। অনিমা সিনথিয়ার চোখে চেয়ে লজ্জা পেল, সাথে সাথেই আমার রক্ত ছলকে উঠল। বুকের মধ্যে ঝড় শুরু হলো। সিনথিয়ার একান্ত কাছের মানুষটা অন্যকে স্পর্শ করেছে, আমাকে এটাও দেখতে হচ্ছে। চোখ সরিয়ে নিলাম। শাড়ির কোচে করতে গিয়ে এরকম অসংখ্য দাগ আমার চোখে পড়ল। সে যে তাকে গভীরভাবে ছুঁয়েছে তা বুঝতে পারলাম। দু চোখ ফেটে রক্ত বের হবে যেন, তবু চুপচাপ শাড়ি পরালাম। সিনথিয়ার ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অন্যের হতে দেখলাম। কবুল বলতে শুনলাম। ভালোবাসার স্পর্শ দিতে দেখলাম, আবার স্পর্শের চিহ্নগুলোও দেখলাম। তার বউ দেখলাম, বউয়ের ভেজা চুল দেখলাম। আমার তো হৃদয় পুরে ছারখার, আমার সমস্ত শরীরে আগুনের মতো পড়ছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। অনেকক্ষণ পর পুরো অসুস্থ হয়ে গেলাম। অনিমা আমাকে স্যালাইন খাওয়ালো। নিজের শরীরের ভার আমি টানতে না পেরে ফুলের সাজানো বিছানায় শুয়ে পড়লাম। চোখের পানিতে ভিজলো আমার ভালোবাসার মানুষের বালিশ। সে কি কখনো জানবে, জানলেও কি বুঝবে আমার কত যন্ত্রণা হয়েছে? জেনে বুঝে কেন এমন করলো সে? কত স্বপ্ন তো রাফি আমাকে দেখিয়েছিল, তাহলে সে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলো? বিয়ে করতে পারবে না, অন্যত্র বিয়ে করবে আমাকে জানাতো, কিন্তু লুকিয়ে ছড়িয়ে কেন বিয়ে করলো? চাইলেই সামনাসামনি হতে পারি, কিন্তু বান্ধবীর সুখের ঘর আমি ভাঙতে চাই না, তাই চুপ করে রইলাম। এর মধ্যে রাফি একবার অনিমার কাছ থেকে ঘুরে গেল। আমি অসুস্থ আর ঘুমিয়েছি ভেবে আর সাক্ষাৎ হলো না। বাড়ি ভর্তি মানুষের ভিড়ে রাফির আর সময় হলো না উপরের ঘরে আসার, মুখোমুখি হতেও হলো না। অসুস্থ হয়ে আমাকে নিয়ে বাবা মা দ্রুত ঢাকায় ব্যাক করলেন। আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। 2 দিন হাসপাতালে ভর্তি রইলাম। যেদিন ফিরলাম সেদিন রাতে ফোনের স্ক্রিনে ভেসে উঠল কলিং রাফি। ফোন ধরলাম না, কয়েকবার ফোন বাজলো। রাত 10টায় মেসেজ এলো। মেসেজ ওপেন করে সিনথিয়া ঘেমে উঠল। প্লিজ ব্যালকনিতে আসো, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। সিনথিয়া ব্যালকনিতে উঁকি দিল। ও সত্যি এসেছে। সিনথিয়া দরদর করে ঘামছে, কারণ বাবা বাসার নিচে গেছে 5 মিনিট আগে। রাফির এই বাসার নিচে আসা নতুন কিছু নয়। এর আগে অনেক রাতে সিনথিয়া আর রাফি ফোনে কথা বলেছে। সে বাসার নিচে দাঁড়িয়ে থেকেছে আর সিনথিয়া ব্যালকনিতে, কিন্তু সেদিনের রাফির পরিচয় ছিল শুধু একজন পুরুষ, তাকে কেউ চিনত না। তবে আজ রাফির অন্য একটি পরিচয়ও আছে। ও অনিমার হাজব্যান্ড। সিনথিয়ার বাবা মা তাকে এই পরিচয়ই চেনেন। সুতরাং এত রাতে বাসার নিচে বান্ধবীর বরকে দেখে অবশ্যই বাবা সহজভাবে নেবেন না। মাথা কাজ করছিল না। থম মেরে কিছুক্ষণ বসেছিল। অজানা আতঙ্কে সিনথিয়া ঘেমে যাচ্ছিল বারবার। যে মানুষটা কয়েকটা দিন আগে লুকিয়ে বিয়ে করলো, সিনথিয়াকে মশলার মতো পিষে পিষে এখন এসেছে বাসার নিচে ঢং করতে। ঢঙেরও তো লিমিট আছে। যন্ত্রণায় যন্ত্রণায় জর্জরিত সর্বাঙ্গ সিনথিয়ার। তাকে সামনে থেকে দেখার মতো অসহনীয় যন্ত্রণা অবশ্যই দুটো হবে না। তার সামনে গিয়ে আমি কি বলবো, কোনো ভাষা নেই আমার। ওদিকে ফোনের উপর ফোন বেজেই চলেছে। আমার উপর দিয়ে যে ঝড় তুফান গিয়েছে, যার জন্য তার সাথে ফোনে দুটো কথা বলার মতো শক্তি আমার নেই। যারা এই পরিস্থিতিতে পড়েছেন তারাই বুঝবেন যে মানুষটা প্রতারণা করে, সেই মানুষের স্বর আর তার মুখোমুখি হওয়া কত বেদনার। অনেক ভেবে চিনতে কাঁপা কাঁপা হাতে রিপ্লাই করলো, না, আমি বাসায় নেই, অন্যদিন দেখা করি। রাগ করছো সোনা? প্লিজ একটুখানি দেখে চলে যাব, তোমাকে না দেখলে ঘুম হয় না। মেসেজ পড়ে শিহরিত। নাটকবাজ কোথাকার। কথায় মনে হচ্ছে কিচ্ছু হয়নি, সব আগের মতোই আছে। তবে যে পুরা পড়েছি তাতে আমার ভেতরে ঘা ধরে গেছে। এ ঘার জ্বালা কোনো ছল ছুতো মিষ্টি কথাতে মিটবে না। আমি শুধু আজকে বাঁচার জন্য তাল মিলিয়ে রিপ্লাই দিলাম, তুমি তো বলেই গেছো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, রাগ করবো কেন? তুমি নেই বলেই আমি আন্টির বাসায় এসেছি, এখন চলে যাও, অন্যদিন দেখা করব। রাফি রিপ্লাই দিল, কাল অবশ্যই দেখা করবে, আমার জন্য আর আসতে না হয় এখানে। সেদিন চিন্তায় সারা রাত ঘুমাতে পারল না। কাল কি হবে? কাল যদি দেখা না করি, তাহলে যদি ও আবার ওইখানে আসে, আর যদি বাবা দেখে ফেলে, তিল থেকে তাল হবে, মান সম্মান যাবে, সবাই হয়তো আঙ্গুল তুলবে তার দিকে। নিজের মনের সাথে বোঝাপড়া করলো, আচ্ছা সব বাদ দিয়ে যদি দেখা করি তাহলে কি হবে? সব সত্যি বলবো?
সত্যি বললে কি হবে? সত্যি বলবো নাকি ও কি কি বলে শুনবো? ওই বা কেন সব স্বাভাবিক দেখাতে চাইছে? কি চাই ও? এসব চিন্তা সিনথিয়াকে কুরে কুরে খাচ্ছে। সারাটা রাত নির্ঘুমে কেটে গেল। যতটুকু সুস্থ হয়েছিল, নিজেকে শক্ত করেছিল, তাও এখন নড়বড়ে। এতক্ষণ যন্ত্রণায় পড়ছিল, এখন ভয় পাচ্ছে। মান সম্মানের ভয়। কখন কে দেখে ফেলে, কখন যে কার প্রশ্নের সম্মুখীন হতে হয়। সারাদিন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম রাফির মুখোমুখি হব। ভালোবাসার মানুষ আর বিশ্বাস দুটোই হারিয়েছে সে। হারানোর কিছুই নেই তার। মান সম্মানটা অন্তত বাঁচুক। সিনথিয়া সাহসের সঞ্চয় করলো। রাফিকে বিকেল 5টা নাগাদ ল্যাকের কাছে আসতে বলল। রাফি ঠিক কী কারণে বিয়ে করেছে তার জানা নেই। অনেক লোভী পুরুষ থাকে যারা মনে করে বউ গার্লফ্রেন্ড এর চেয়ে পরনারী সুন্দর, তাই বউ রেখে বিয়ে করে। আবার অনেকে এই গার্লফ্রেন্ডকে প্রতিশ্রুতি দিয়ে অন্য নারীকে বউ করে। কেন যেন মিস ডায়ানার সেই কথাটার কথা খুব মনে পড়ছিল। মিস ডায়ানা ছিলেন সব দিকেই সুন্দরী। তার স্বামী যখন পরকীয়ায় আসক্ত, এই কথা তিনি যখন জানতে পেরেছিলেন, মিস ডায়ানা সেদিন তার পার্সোনাল মেকআপ আর্টিস্টকে বলেছিলেন আজ তাকে এমনভাবে সাজানো হয় যাতে সবাই বলে আমি বেস্ট। এরপরে লন্ডনের একটি প্রোগ্রামে মিস ডায়ানা একটি গাউন পরে গিয়েছিলেন। সেই ড্রেসটিকেই রিভেঞ্জ ড্রেস বলা হয়। তিনি বলেছিলেন আমার হাজব্যান্ড আমাকে চুজ করেনি, দোষটা আমার না, দোষটা তার। রিভেঞ্জ আসলে এইভাবেই নিতে হয়। নিজেকে দুর্বল করে নয়, নিজেকে বেস্ট করে গড়ে তুলে রিভেঞ্জ নিতে হয়। সিনথিয়াও সূত্রটি ফলো করলো। ভেতরে ব্যথা মোমের আলুর মতো টিপটিপ করে চলছিল। শুধু মনে হচ্ছিল রাফির সুন্দরের লোভে যদি অন্য নারীকে বিয়ে করে থাকে, তাহলে আজকে আমি তার সামনে গিয়ে তাকে আমৃত্যু ভোগাবো। আফসোসের বন্যা বইবে জীবনের শেষ প্রান্তেও। এটাই হবে আমার প্রতিশোধ। যদিও আমার দুর্বল শরীর, তবু মনের জোর নিয়ে আলমারি থেকে একটি শাড়ি বের করলাম। তার সামনে কখনো শাড়ি পরা হয়নি। প্রতিপক্ষের সামনে কখনো দুর্বল হতে হবে কনফিডেন্ট আর স্ট্রং, যাতে দেখে প্রতিপক্ষ 2 ধাপ পিছিয়ে যায়। গোলাপি ব্লাউজের উপর শুভ্র সাদা শাড়ি পরলো। গলায় পরলাম পাতলা চেন, কানে ছোট্ট দুটো দুল, ডায়মন্ড কার্টের সাদা স্টোনের মায়ের চুড়ি জোড়া পরে নিলাম। চুলগুলোকে স্বাধীন করে উঠতে দিলাম। খোলা চুলে কখনো বাইরে যায়নি, কিন্তু আজ যে আমাকে সুন্দর লাগতেই হবে। সুন্দরের খোঁজে যে পুরুষ আমাকে ছেড়ে অন্যত্র বিয়ে করলো, তার চোখে আমাকে বিশ্ব সুন্দরী লাগতে হবে, যেন সে আমৃত্যু আফসোস করে। আমি বিকেল 5টা নাগাদ ল্যাকের পাড়ে দাঁড়ালাম। সে সময় মতো পৌঁছালো। আমি তার চোখে তাকাতে পারছিলাম না। প্রতারককে দেখে আমার বুক কাঁপছিল, হাত পায়ের শক্তি ফুরে আসছিল। অথচ সে মানুষটা কি সুন্দর, বিয়ে করে এখন বুক ফুলে দেখা করতে এসেছে। মনে হচ্ছে কতই না সৎ, মনে হচ্ছে আমি চোর, সেই পুলিশ। কিন্তু আমি তো চোর নই। চোরে যদি কেউ করে থাকে তাহলে সে। আমাকে হতে হবে আজ মিস ডায়না। আত্মবিশ্বাস না থাকলে চলবেই না। আমি ঠিকঠাক হয়ে দাঁড়ালাম। চাইলাম সবচেয়ে মিষ্টি করে কথা বলবো, যাতে মনে হয় আমার চেয়ে মিষ্টি মেয়ে পৃথিবীতে দ্বিতীয়টা নেই। তারপর না আসল খেলা, সব কষ্টের হিসেব নিব আমি। রাফি এলো, আমি সালাম দিলাম। সে উত্তর দিল। তার চোখ দেখে বুঝলাম সে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। লোভী প্রতারক, ছ্যাপলা কোথাকার। মনে মনে বলতেই এই ভাবনায় ছাদ ঘটে সে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার চুলগুলো এত লম্বা, এত সুন্দর। সিনথিয়া মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে। প্ল্যান সাকসেস। দেখ কেমন লাগে এখন। ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর বলল, সে চোখের পলক না ফেলেই বলল, অবসরে সিনথিয়া মনে মনে ভাবলো কত রূপ মানুষের, কত সুন্দর মিথ্যা বলে অবলীলায় এক নারীকে বিয়ে করে অন্য নারীর সৌন্দর্যের বর্ণনা করছে। আমার মনটা আবারও খারাপ হয়ে গেল। তবু সত্যের মুখোমুখি হবই। সিনথিয়া বলল, রাফি, তোমাকে একটা কথা বলবো। প্রত্যুত্তর পাওয়ার আগেই পেছন থেকে একটা কালো গাড়ি এসে থামলো তাদের সোজাসুজি। গাড়ি থেকে কয়েকজন নামলো। সমস্ত শরীর কালো পোশাকে ঢাকা, মুখ দেখার উপায় নেই। কালো মুখোশে আটসাট করে বাঁধা। তারা আমাদের দিকে এগিয়ে এলো। কিছু বুঝে ওঠার আগেই তারা কিছু একটা স্প্রে করলো। রাফির সাথে কিছুক্ষণ ধস্তাধস্তি হলো। এক পর্যায়ে ওরা রাফিকে গাড়িতে তুলে নিল। আমার চোখের সামনে সব ঝাপসা। তারপরে জ্ঞান হারিয়েছে। বিশ্বাস করুন স্যার, এর বাইরে আমি কিচ্ছু জানি না। এতটুকু বলে দম নিল সিনথিয়া।
সামনের চেয়ারে বসে আছে শহরের শখ নিষ্ঠ আদর্শবান এসপি ইরফাত সিনহা জয়। সেদিনের পর রাফিকে খুঁজে পাওয়া যায়নি। সিনথিয়া জ্ঞান হারিয়ে পড়েছিল ল্যাকের ধারে। তাকে তুলে হাসপাতালে নিয়ে এসেছিল পথের মানুষজন। যেহেতু রাফিকে খুঁজে পাওয়া যায়নি, থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। রাফির কল লিস্ট চেক করে যে নম্বরটি শেষে পাওয়া গেছে তা সিনথিয়ার নম্বর। আর শেষ কথা যেহেতু সিনথিয়ার সাথেই হয়েছিল, এমনকি শেষ লোকেশনে সিনথিয়া আর রাফিকে একই জায়গায় দেখা গিয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই আঙ্গুল সিনথিয়ার দিকে উঠছে। কিছু মেসেজ চেক করে জানা গেছে সিনথিয়ার সাথে রাফির প্রেমের সম্পর্ক ছিল। যেহেতু কিছুদিন আগে রাফি বিয়ে করেছে, এই তথ্য মোতাবেক ধরে নেওয়া হচ্ছে কিডন্যাপিং এর মাস্টার মাইন্ড সিনথিয়াই। রাফিকে প্ল্যান মাফিক অন্যের দ্বারা গুম করে নিজেকে বাঁচানোর জন্য জ্ঞান হারানোর নাটক সাজিয়েছে। রাফি নিখোঁজ হওয়ার আগ মুহূর্তে দুজনকে একই লোকেশনে দেখা গেছে। এই সূত্র ধরে সিনথিয়াকে থানায় ডাকা হয়েছে। ডিআইজি যত ধরনের ক্রিটিক্যাল কেস এসপি সিনহাকে দিয়েই সলভ করান। ডু অর ডাই অবস্থার কেসগুলো এসপি সিনহার হাতে তুলে দিয়েই তিনি নিশ্চিন্ত হন। কিন্তু এই কেসটি এসপি সিনহা নিতে চাননি। তবে ডিআইজি জানেন রায়হান রাফি এখন জীবন মরণের মাঝখানে চলছেন। এই সকল ক্রিটিক্যাল কেস এসপি সিনহার হাত ধরে সমাধান সম্ভব, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। রোগী মরার আগে ডাক্তার হাজির করতে না পারলে পুরো দেশ ছুড়ে যাবে। প্রেমিকাকে না জানিয়ে প্রেমিকের অন্যত্র বিয়ে, অতঃপর প্রেমিকার প্ল্যানে প্রেমিক খুন। পুলিশকে জানানোর পরেও বসে বসে তারা আঙ্গুল চুষছেন। কাজের কাজ করেন না, সরকার শুধু শুধু বেতন দিয়ে পালেন। এমনিতেই তো পুলিশের দোষের অভাব নেই, তাই ডিআইজি নির্দেশ দিয়েছেন কেসটি এসপি সিনহাকেই সলভ করতে হবে। কি আর করার, তাই এসপি সাহেব তার কাজে নেমে গেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদের ব্যাপার অ্যান্ড সল্ট নরম এবং গরম পদ্ধতিতে কী করে তথ্য আদায় করতে হয় তা এসপি ভালো মতোই জানেন। টেবিলের এক প্রান্তে বসে আছে ইরফাত সিনহা জয়, অপর প্রান্তে সিনথিয়া। বিশ্বলাকের 6 ফুটিয়া সুদর্শন পুরুষটির হাতে রিভলভার। ট্রিগারে আঙুল রেখেছেন, রিভলভারটি তাক করে রেখেছেন সিনথিয়ার হাতের উপর। কথার মধ্যে মিথ্যার আভাস পেলেই ট্রিগার চেপে দেবেন, এই ভয়ই দেখিয়েছেন মুখোমুখি বর্ষরাকে। তার এত লুতুপুতু করে কথা বের করার টাইম নেই, হয় এসপার নয় ওসপার। তবে পুরোটা সময় সিনথিয়া একবারের জন্য চোখ তুলে তাকায়নি। সে তার কথার উপর অবিচল। হাতের উপর ভারী রিভলভারের অস্তিত্ব থাকলেও সে একদমই পুরো গল্পটা বলে গেছে। চেয়ারে মাথা নিচু করে বসে থাকা মেয়েটি যেন পাথরে পরিণত হয়েছে। ভয়ে জড়সড় হয়ে আছে মেয়েটা। এসপি ইরফাত সিনহা রিভলভার সরিয়ে নিলেন। মেয়েটির নীরবতা নিস্তব্ধতা দেখে একটু গমগমে স্বর পাল্টে সাধারণ স্বাভাবিক স্বরে বললেন, হোয়াট এ থ্রিলিং স্টোরি। এরপর কি হবে এটা ভাবতেই তো আমার রাতের ঘুমই চলে যাবে। রিয়েলি হার্ট টাচিং মুভি বানানো যাবে। সিনথিয়া এসপি সিনহার আকস্মিক স্বর পরিবর্তনে অবাক হলো। আসার পর থেকে এসপির গলা ছিল বাঘের গর্জনের মতো গমগমে। দূর থেকে শুনেও মনে হচ্ছিল সে বাঘের খাঁচায় ঢুকেছে, আর তার রক্ষা নেই। দেখতে অতিমাত্রায় সুদর্শন হলেও ভয়ের প্রয়োজনে মানুষটার দিকে দ্বিতীয়বার তাকায়নি সিনথিয়া। সে ধরে নিয়েছিল বাঘের খাঁচায় ঢুকেছে, এদিক সেদিক হলে সোজা উপরে চলে যাবে। যা বলতে বলেছে এক লাইন ও এদিক সেদিক করেনি। কিন্তু হঠাৎ এসপির নরম স্বরে কথা শুনেও সিনথিয়া ধীরে ধীরে চোখ তুলে তাকালো। সামনে বসে থাকা সুন্দর সুপুরুষটি তার কথায় মৃদু হাসছে। তিনি কি মজা নিচ্ছেন? সিনথিয়ার ভীষণ রাগ হচ্ছে। এতক্ষণ হাতের তালুর উল্টো পিঠে রিভলভার ঠেকিয়ে এত রূঢ় ব্যবহার করে এখন তার ছেলের হাসি হাসছে, মজা নিচ্ছে। সিনথিয়া একটু ইতস্তত বোধ করলো। এসপি সিনহা যেন উপহাস করে বললেন, তোমার মতো পুচকে মেয়ে করবে কিডন্যাপ, মার্ডার? হাউ ফানি। কোত্থেকে এসব ধরে নিয়ে আসে আমাদের ডিআইজি সাহেব? সময় নষ্ট শুধু। ইউ ক্যান গো নাও মিস সিন্ড্রেলা। এসপি ইরফাদের এমন কথায় সিনথিয়ার মুখটা কালো হয়ে এলো। কেমন মানুষ, ঘন্টার মধ্যে কত রূপ দেখাচ্ছে। এই ভয় দেখাচ্ছে, ইমোশনের গল্প শুনে মজা নিচ্ছে, আবার তাচ্ছিল্য করছে, উপহাস করছে। কথা বলার ইচ্ছা না থাকলেও সিনথিয়া বলল, সিন্ড্রেলা না, সিনথিয়া। আপাতত তুমি সিন্ড্রেলা। সিন্ড্রেলার গল্প শুনেছ? আশা করি জানো এই কেসের সিন্ড্রেলা তুমি। শতভাগ ক্লু যখন মিলে যাবে, তার মানে জুতো তোমার পায়ে যখন লেগে যাবে, থানায় তুলে নিয়ে আসবো মিস সিন্ড্রেলা। কেমন লোক রে বাবা, এই বললো আমার দ্বারা এসব কিডন্যাপ সম্ভব না, উপহাস করলো। আবার বলছে জুতো তোমার পায়ে লাগলে তুমি সিন্ড্রেলা, মানে আমি কিডন্যাপার। ছেড়েও দিল না, ধরেও রাখলো না। এমন কেন মানুষটা?
বাসায় ফিরে ক্লান্ত শরীর নিয়ে না চাইতেই ঘুমের দেশে তলিয়ে গেল সিনথিয়া। এত প্রেশার সে নিতে পারছে না। কি অন্যায় করেছিল সে? ভালোই তো বেসেছিল শুধু। এখন সব দিক দিয়ে সে ফেঁসে গেছে। এই বেড়াজাল থেকে সে কোনোভাবেই বের হতে পারছে না। ওদিকে বস্তির ময়লার স্তূপে অজ্ঞাত পুরুষের মরদেহ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ল্যাবে পাঠানো হয়েছে। লাশের পকেট থেকে বেরিয়েছে একটি ফোন, আর ফোনের ভেতরে সিম কার্ড। সিম কার্ডটি কার নামে রেজিস্ট্রি করা সেটি নিশ্চিত করতে পাঠানো হয়েছে। সবশেষে জানা যায় সিমটি সিনথিয়ার নামে রেজিস্ট্রি করা। আর যেহেতু রাফি নিখোঁজ, সাথে মরদেহের ফোনে সিনথিয়ার সিম কার্ড, পুলিশ সদস্য সবাই ভেবে নিল সিনথিয়াই মাস্টার মাইন্ড। এসপি ইরফাত সিনহার নির্দেশে সহকারী পুলিশ অফিসার সিনথিয়ার সচল নম্বরে কল দিলেন। মিস সিনথিয়া বলছেন? জি। একটা অজ্ঞাত লাশ পাওয়া গেছে, আর সেই লাশের পকেটে থাকা ফোনে পাওয়া গেছে সিম কার্ড। সিম কার্ডটি আপনার নামে রেজিস্ট্রি করা। বুঝতেই পারছেন আশা করি। ইরফাত সিনহা স্যার আপনাকে থানায় দেখা করতে বলছেন। ঠিক সময়ের মধ্যে থানায় চলে আসবেন। সিনথিয়ার হৃদস্পন্দন থেমে গেল। মাথার মধ্যে সব এলোমেলো হয়ে যাচ্ছে। কিসব হচ্ছে তার সাথে? যদি লাশটা রাফির হয়, পুরো পৃথিবীর কেউ তার ইমোশনের গল্প বসে বসে শুনবে না। সবাই ভাববে সেই মার্ডারার। আইন চাইবে প্রমাণ। সে কী করে বোঝাবে যার একটা পোকা মারার সাহস নেই সে করবে মার্ডার? রাফির তদন্ত শুরুর আগে অজ্ঞাত লাশ উদ্ধার। লাশটি মূলত কার তা জানা যায়নি, তবে মুখ পুরোটাই থেতলে গেছে। সিনথিয়ার সিম কার্ড লাশের কাছ থেকে পাওয়া গেলেও এই ছোট্ট একটা সিম কার্ডের ভিত্তিতে আন্দাজে ঢিল মেরে কাদা ছোড়াছুড়ি করার মানুষ ইরফাত সিনহা নয়। যা হবে ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পরই হবে। তার এক মুহূর্ত অবধি মেয়েটি শতভাগ প্রাইভেসি দিবেন। মেয়ে মানুষের জীবন সাদা কাপড়ে নেয়, শুভ্র সাদা, তবে একটু দাগ লাগলেই মোছার উপায় নেই। সত্য মিথ্যার যাচাই না করে যে অভিযোগ তোলা হয়, একবার তার উঠে গেলে সে মেয়ের জীবন হয় দুর্বিষহ। তাই জেনে বুঝে অবশ্যই কোনো নিরপরাধ মেয়েকে অপরাধের কাজ গড়ায় দাঁড় করাবেন না। ইরফাত সিনহা। ইনভেস্টিগেশন চলাকালীন সকল তথ্য গোপন থাকবে। এমনকি সিনথির সাথে যে রায়হান রাফির প্রেমের সম্পর্ক ছিল এটিও গোপন থাকবে। তবে এই সিদ্ধান্তের বিপক্ষে থানার ওসি রেজবি শিকদার। সে কথা ইরফাত সিনহার সামনে না বলতে পারলেও কানাঘুষা ঠিকই হয়েছে। তবে ইরফাত সিনহা নিজের সিদ্ধান্তে অটল। তার অভিজ্ঞ চোখ বলে সিনথিয়া এই কেসের সাথে জড়িত নয়। মেন কালপ্রিট কোনো ক্লু রেখে কাজ করেনি। আর এত সূক্ষ্ম প্ল্যান সফল করা এই তরুণীর পক্ষে সম্ভব নয়। ইরফাত সিনহা গত মাসের ফাইল চেক করছেন। 8টা ফাইলের মধ্যে 7টায় মিসিং কেস। 1 মাসের মধ্যে কয়েকটি জেলার 7 তরুণ নিখোঁজ। পরিবারের দেয়া তথ্য অনুযায়ী কেউ চাকরির খোঁজে ঢাকা এসেছেন, কেউ বিদেশে যাবার উদ্দেশ্যে, তবে কারোরই খোঁজ মেলেনি। ফাইল গত মাসের। এই থানার সকল দায়িত্ব রেজবি শিকদারের উপর, কিন্তু তিনি তো এই বিষয়ে কোনো কিছুই তাকে ইনফর্ম করেনি। ইরফাত সিনহা টেবিলের কোণে থাকা টেলিফোন তুলে নিলেন। রেজবি শিকদারকে ডাকলেন তার রুমে। এতগুলো মিসিং কেস, ফাইলগুলো অন্যান্য জেলা হতে এসেছে। যেহেতু বেশিরভাগ তরুণ ঢাকাতে চাকরির খোঁজে এসে নিখোঁজ হয়েছে, সেহেতু ফাইলের কপি পাঠানো হয়েছে রেজবি শিকদারের কাছে, যা গত মাসে পাঠানো হলেও এই বিষয়ে ইরফাত সিনহাকে কিছুই জানানো হয়নি। রাগে শক্ত হয়ে আসছে তার চোয়াল। আর এর মধ্যেও রেজবি শিকদারের ধীর গলা শোনা গেল দরজার বাইরে। দরজার বাইরে থেকেই অনুমতি চাইছেন। স্যার ডেকেছেন? চোখ মুখ শক্ত করে ইরফাত সিনহা বললেন, আসুন। দরজা ঠেলে ভেতরে এসে সম্মান প্রদর্শনকারী স্যালুট দেয় রেজবি শিকদার। ফাইল ওপেন করে দিয়ে ইরফাত সিনহা বললেন, এগুলো কিসের ফাইল? রেজবি শিকদার হাতে তুলে নিলেন ফাইল। গত মাসে কয়েক জেলার ফাইল এসেছিল, সে খুলেও দেখেনি। ইরফাত সিনহার গম্ভীর গলা। ফাইল খুলেছিলেন? ইরফাত সিনহার শক্ত চোয়াল, কপাল ফুলে ওঠা রগ, মুষ্টি করা হয়ে আসা হাত চোখ এড়ালো না রেজবি শিকদারের। টেবিলের উপর ফাইল দেখিয়ে দাঁতে দাঁত চেপে ইরফাত সিনহা বললেন, ফাইল কত তারিখে এসেছে? তার চোখের ভঙ্গিমা দেখে ঘেমে ওঠেন রেজবি শিকদার। গম্ভীর হয়ে আসা পরিবেশ, ঝড়ের আভাস, তা তিনি জানেন। আড়ালে আবদালে তিনি ইরফাত সিনহাকে নিয়ে সমালোচনা করলেও সামনে থেকে খুবই ভয় পান। রেজবি শিকদার মাথা নিচু করে উত্তর দিলেন, গত মাসে। এই বিষয়ে ইনভেস্টিগেশন করেছেন? রেজবি শিকদার চুপ হয়ে যান। তার দেওয়ার মতো কোনো উত্তর নেই। গত মাসে ফাইলের কপি পাঠিয়েছেন বিভিন্ন জেলা থেকে। মাঝে মাঝে তিনি ফাইল আবর্জনার মতো ফেলে রাখেন।
তদন্ত করার কথা ভুলে যান। আবার কিছু ফাইল খুলেও দেখা হয় না। এখানে বড় কোনো কেস না আসলে হেডকোয়ার্টার থেকে সচরাচর ইরফাত সিনহাকে দেখা যায় না। এই সুযোগে অনেক সূক্ষ্ম কেসগুলো রিজভী শিকদার অবহেলায় ফেলে রাখেন। কিছু সময় আরামে আয়েসে কাটান, তবে এই ফাইলগুলো একবারের জন্য খুলে দেখা হয়নি তার। এই সত্যি কথা কি বলা যায় বলে ইরফাত সিনহা তার মুখ দিয়ে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ড ছিঁড়ে বের করে নেবেন। বিপদ জেনেও রিজভী শিকদার মুখ বন্ধ করে রইলেন। ইরফাত সিনহা হাতের মুষ্টি পাকিয়ে সজোরে ঘুষে মারলেন শক্তপোক্ত টেবিলের উপর। টেবিলটাও যেন থরথর করে কেঁপে উঠছে। বজ্র কণ্ঠে আঘাত হানল যেন ইরফাত। ইউ ক্যান্ট হেয়ার হোয়াট আই সেইং, অ্যান্সার মি মিস্টার রিজভী শিকদার। রিজভী শিকদার এবারেও কোনো উত্তর দিলেন না। সে জানে ইরফাত সিনহা আরও রেগে যাবেন। এত বড় ফল্ট তিনি কখনোই মানবেন না। ইরফাত সিনহা রক্তচক্ষুতে তাকিয়ে গমগমে গলায় বললেন, আপনি ভেবে দেখেছেন কি হতে পারে? আপনার এমন ভুলের জন্যে পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ হবে। ফাইলগুলো গত মাসের, আর আজ কত তারিখ? তারা তো আমাদের উপর আস্থা করে বসে আছে। 7টা ছেলে নিখোঁজ, এই 7-7টা ছেলে যদি লাশ হয়ে ফেরে, কি উত্তর দিবেন? সরকার কি আমাদের বসিয়ে বসিয়ে ফিডার খাওয়াবে? ইরফাত সিনহা ফাইলগুলো হাত দিয়ে সামনে ঠেলে দিলেন। কথার তালে তালে ভ্রু উঁচিয়ে বললেন, প্রত্যেকের পরিবারকে ইনফর্ম করবেন। প্রত্যেকের A to Z ডিটেলস বিকেলের মধ্যে চাই। অবশ্যই নিজের কাজ নিজে করবেন। ইরফাত সিনহা খানিকটা থেমে আবারও বললেন, কিভাবে এই পোস্টে এসেছেন জানি না, সেসব আমার জানার বিষয় নয়। তবে নেক্সট কখনো এমন ভুল হলে চাকরি হারাতে হবে রিজভী শিকদার। কথাটা মাথায় রাখবেন। আউট। সকালে থানার মধ্যে ফিসফিসানি কানাকানি চললেও এখন পরিবেশ ঠান্ডা। ইরফাত সিনহার মাথা গরম। থানার পরিবেশ থমথমে। কারো মুখে আর কোনো খুচরো কথা নেই। সবাই কাজে ব্যস্ত। সিনথিয়া গুনে গুনে 36 মিনিট ধরে বসে আছে থানার মধ্যে। তার মা বসে আছেন সাথেই। 36 মিনিটের মধ্যে হওয়া ঘটনা সচক্ষে না দেখলেও ইরফাত সিনহার বজ্রকণ্ঠিত গলা সে ভালোভাবে শুনেছে। এই মুহূর্তে ইরফাত সিনহার মুখোমুখি হতে খুব বেশি ভয় করছে তার। শরীর ঘেমে ঘেমে উঠছে। এদিকে থানায় থাকা পুলিশ সদস্যদের যতবার মুখোমুখি হয়েছে, তারা যেন চোখ দিয়ে গিলে খেয়েছেন সিনথিয়াকে। তাদের চাহনিতে সিনথিয়া নিজেকে মানুষ নয়, ভয়ঙ্কর জীবজন্তু মনে হচ্ছে। ভুল না করেও তাকে যেভাবে খেসারত দিতে হচ্ছে, তার থেকে জীবনের পরিসমাপ্তি মনে হয় অনেক সহজ। ঘন্টা পেরিয়ে গেল। তারপর ডাক পড়ল সিনথিয়ার। এসপি ইরফাত সিনহা তাকে অফিস কক্ষে রেখেছেন। শুনে পা দুটোতে শক্তি ফুরিয়ে আসছে সিনথিয়ার লম্বা বিশ্রামের প্রয়োজন। কিন্তু যে চূড়াবালিতে পা পড়েছে, মরা না পর্যন্ত তার কোনো বিশ্রাম নেই। আজ কি প্রশ্ন করবে আর সে কি উত্তর দেবে ভেবে কোল কিনারা পাচ্ছে না। তবু ধীর পায়ে নিজের শরীরটাকে ঠেলে ঠুলে এসপির দরজার সামনে দাঁড়ালো সিনথিয়া। মুখে কোনো কথা আসছে না। মনে মনে ভাবছে সব বাদ দিয়ে স্বীকার করবে সেই রাফিকে মেরেছে। এরপর তার ফাঁসি হয়ে যাবে। হ্যাঁ, তো সত্যি বলে হয়রানির চেয়ে মৃত্যু ভালো। সিনথিয়া নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। কি বলবে ভেবে পাচ্ছে না। ইরফাত সিনহা ছোট ছোট কাগজের টুকরো লিখে লিখে পেন গেঁথে দিচ্ছেন দেয়ালে টানানো বোর্ডে। হিসেবের গড়মিলিয়ে টুকরোগুলো উপর নিচ ডানে বামে করে লাগাচ্ছেন। উল্টো দিকে ঘুরেই তিনি কারো অস্তিত্ব টের পেয়ে বললেন, কামিন। সিনথি পিপিলিকার ন্যায় ধীর পায়ে ভেতরে ঢুকলো। মনে মনে ভাবছে এসপি সাহেব কী করে বুঝলেন যে সে এসেছে। প্রশ্নের উত্তর খোঁজার হলো না। ইরফাত সিনহা ঘুরে দাঁড়ালেন। লম্বা লম্বা পা ফেলে সিনথিয়ার মুখোমুখি দাঁড়ায় ইরফাত। দুশ্চিন্তায় ঝিমঝিম করা সিনথিয়ার মাথাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে। এত লম্বা পাহাড়ের মতো মানুষের সামনে দাঁড়িয়ে নিজেকে পিপিলিকা মনে হচ্ছে। দুর্বল শরীরটা আরও দুর্বল লাগছিল। সিনথিয়া মনে মনে ভাবছে সামনে দাঁড়ানো মানুষটি এই মুহূর্তে গর্জন দিয়ে পুনরায় তার নামও যদি জিজ্ঞেস করে, তাহলেও সে নিশ্চিত ভুল করবে। একে তো সব চিন্তা ভাবনায় মাথা কাজ করছে না, এখন তো ব্রেন ড্যামেজ হওয়ার জোগাড়। চোখের ইশারায় সিনথিকে চেয়ার দেখালেন ইরফাত। মুখের শান্ত ধীর গলায় বললেন, টেক ইয়োর সিট। গতদিনও এত ভয় লাগেনি, যা সত্যি তাই বলেছে। কিন্তু সিম কার্ড কী করে লাশের কাছে গেল, সেই উত্তরে সে কী দিবে? ভয়ে মুখটা চুপসে যাওয়া বেলুনের ন্যায় হচ্ছে। ভয়ে সালাম কালাম ভুলে বসেছে। ভয়ে সব গুলিয়ে যাচ্ছে। টেবিলের উপরে বসা মানুষটিকে সে আর একবারও দেখতে চায় না, তাই মাথা নুয়ে ফেলল সে। কিন্তু অপর পাশের মানুষটা ভয়ের বদলে আশ্বাস দিলেন, বি নর্মাল, আই নো ইউ আর এ স্ট্রং গার্ল।
যা বলবো শুধু ঠিকঠাক উত্তর দিবেন, ভয়ের কিছু নেই। সিনথিয়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানায়। কালকের বিষয়ে তো জানেন। সিনথি মাথা ঝাঁকায়। আপনার কি কোনো সিম কার্ড হারিয়ে গেছে? সিনথি দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ না। সিম কার্ড কাউকে দিয়েছিলেন কখনো? সিনথি আবারও মাথা ঝাঁকায়, যার অর্থ না, দেয়নি। ইরফাত সিনহা টেবিলে দুহাত ভাঁজ করে এগিয়ে বসলেন। সিনথি মাথা তুলে তাকাচ্ছে না। ইরফাত সিনহা চাইছেন মেয়েটা তাকে ভয় না পাক। তিনি যথাসাধ্য মসৃণ গলায় কথা বলছেন। তিনি আবারও বললেন, ডোন্ট মাইন্ড, তুমি করেই বলছি। কয়টা সিম কার্ড তুমি এই অবধি কিনেছিলে? এর মধ্যে লাস্ট 24 এই ডিজিটের নম্বর তোমার আছে? সিনথি দৃষ্টি তুলে তাকালো, হাত দুটো দিয়ে টেবিলে আঁকড়ে ধরল। তার চোখ মুখে বলছে নম্বরটি তার চেনা, তবে মুখে কিছু বলছে না। ইরফাত মনে মনে ভাবছে গতকাল রিভলভারের নিচে হাত রেখেও মেয়েটি এত ভয় পায়নি, কিন্তু মেয়েটি আজ ভয় পাচ্ছে। ভয় পাওয়ারই কথা। এই অল্প বয়সী মেয়ের উপর কিডন্যাপিং, মার্ডার কেস আসা ব্রেনে প্রেশার পড়ার মতোই বিষয়। তিনি চাইলেন সিনথিয়া ইজি হোক। টেবিলের অপর প্রান্তে জড়সড় হয়ে বসে আছে সিনথিয়া। ভয় বারবার টেবিল খামচে ধরছে। ইরফাত নিজের শক্তপোক্ত কঠিন হাতটি যথাসাধ্য গলিয়ে সিনথির কোমল হাতের পাতার উল্টো পিঠে রাখলেন। তারপর আলতো চাপড় দিয়ে সাহস দিলেন। ট্রাই টু বি ইজি। সিনথির বুকের মধ্যে আতশবাজির মতো তীব্র শব্দ কেঁপে উঠল। তারপর শীতলতার শান্ত হয়ে গেল ভেতরটা। ভয়টা কর্পূরের মতো উড়ে গেল। ওদিকে ইরফাত আবারও বললেন, ওই সিম কার্ডটা কাউকে দিয়েছো? মানে রাফিকে? সিনথি ধীর গলায় উত্তর দিল, না, ওকে কোনো সিম দেইনি। সিমটির কথা বলছেন ওইটা টেলিটক সিম। এসএসসিতে জিপিএ 5 পাওয়ার পর সিমটা পেয়েছিলাম। আমার বাসায় ওই সিম ইউজ করলে নেটওয়ার্কের সমস্যা হয়, তাই খুলে রেখে দিয়েছিলাম অনেক আগে। তাহলে সিমটা অন্যের কাছে গেল কি করে? আমি জানি না। ওই লাশটা যার হোক, এই সিম কার্ডের জন্যে তুমি কত বড় জালে ফাঁসতে পারো বোঝো? কত ধরনের ক্রাইম হয় এখন। এত বেখেয়ালি হলে চলবে? সিনথিয়া বরফের মতো জমে গেল। তার জীবনে আর কি কি দেখার আছে সে সত্যিই জানে না। সিম কার্ডটা তার হলেও সে সত্যিই জানে না কিভাবে অন্যের কাছে গেল। আর ওই সিমটা লাগে না বলে কোথায় রেখেছিল ভালো করে মনেও নেই। এই অযৌক্তিক কথা কি কেউ এই মুহূর্তে বিশ্বাস করবে? তার কথা বলার মুখ নেই। কয়েক সেকেন্ড চুপ করে রইলেন ইরফাত সিনহা। তারপর বললেন, বাসায় কে কে থাকে? মা, বাবা আর ভাই। তোমার ভাইয়ের এইজ স্টাডি? 9-এ পড়ে, 13-14 হবে। আজ বাসায় ফিরে ভাইয়ের থেকে শুনবে তার গার্লফ্রেন্ড আছে কিনা, আর তোমার সিম কার্ড নিয়ে তাকে দিয়েছে কিনা। মানে অনেক সহজ। তোমার ভাই আন্ডার 18, তাই তার কোনো সিম কার্ড থাকার কথা না। তার গার্লফ্রেন্ড থাকলে আন্ডার 18ই হবে, তারও সিম থাকার কথা না। টাকা দিয়ে ফোন পাওয়া গেলেও কিন্তু সিম কার্ড পাওয়া যায় না। তোমার সিম কার্ড দিয়ে যদি তাদের প্রেমের পথ মসৃণ হয়, তারা এই সহজ পথ গ্রহণ করতেই পারে। কিন্তু যে মারা গেছে সে তো পুরুষ। তাতে কি? যে ফোনে তোমার সিম কার্ড ইউজ হয়েছে সেটি চুরি হতে পারে, অন্য কারো হাতে পড়তে পারে, আরও অনেক কিছুই হতে পারে। তাদের মধ্যে কেউ মারা যেতে পারে। আপনি বলতে চাইছেন ওটা রাফি না? ধরে নাও তাই। এমন কথা শুনে সিনথিয়া হা হয়ে রইল। ইরফাত সিনহা বললেন, হা হওয়ার মতো কিছু হয়নি। এই যুগে অনেক কিছু হতে পারে। খুশি হয়েছ রাফি বেঁচে আছে শুনে? আপনি কি করে শিওর হচ্ছেন যে ওইটা রাফি না? রাফি ডিএনএ টেস্টের আগে তার মা আমাকে নিজে ইনফর্ম করেছেন এটি তার ছেলে না। তবুও সবার কনফিউশন দূর করার জন্য টেস্ট করা হয়েছে। একজন মায়ের চোখ ছেলেকে চিনতে ভুল করে না মিস সিন্ড্রেলা। সিনথির মুখটা ছোট হয়ে গেল। রাফির ঠকানোর কথাটা মনে পড়ে আবারও বুকটা পুড়ে উঠল। চোখ ভরপুর হয়ে গেল জলে। ইরফাত সিনহার চোখে এই বিষয়টি ধরা পড়ল। ইরফাত সিনহা একটা রহস্য হাসি হাসলেন। বোকা মেয়ে, ভুল মানুষকে ভালোবেসে কেউ কাঁদে নাকি? সিনথিয়া প্রস্তুত হলো আবার। হাতের উল্টো পিঠে চোখ মুছে নিল। তারপর বলল, আমি কি যাব এখন? ইরফাত সিনহার সম্মতি দিলেন। সিনথিয়া আলগোছে উঠে দাঁড়ালো, কিন্তু দুপায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। ধপাস করে চেয়ারে বসলো সিনথিয়া। ইরফাত সিনহা মিষ্টি করে ঠোঁট ছড়ালেন। এত দুর্বল হলে চলবে? এই কেসের শেষ পর্যন্ত তোমাকে স্ট্রং থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে। টেক এ ডিপ ব্রেথ। সিনথির মনটা শুভ্র শিউলের ন্যায় ফুরফুরে হলো। সে শ্বাস টেনে নিল লম্বা করে। বকুল ফুলের সুখ ঠানে বুকের ভেতরটা পরিপূর্ণ হলো যেন।
ইরফাত সিনহার মতো এসপি তাকে বিশ্বাস করলো। ইরফাত সিনহার দিয়ে আশ্বাসে মরা গাছে যেন ফুল ফুটল সিনথির। সিনথিয়া অনেকদিন পর ঠোঁট ছড়িয়ে একটুখানি হাসলো। সে তো স্বপ্নেও ভাবেনি এত অল্পের মধ্য দিয়ে সে আজ ছাড়া পাবে। সে তো চিন্তায় চিন্তায় নিজের 12টা বাজিয়ে দিয়েছিল। বাবার মুখে কাল রাতে শুনেছিল ইরফাত সিনহা একজন সৎ, দক্ষ, ইন্টেলিজেন্ট পুলিশ অফিসার। এত অল্প বয়সে নিজের বুদ্ধিমত্তা, পরিশ্রম, সাহসের জোরে নিজের যোগ্য আসন অর্জন করেছেন। তবে সিনথিয়ার মনে হচ্ছে আর বাইরে তিনি একজন অমায়িক মানুষ। বিকেলবেলা সিনথিয়ার বাবা তাকে বান্ধবীর বাড়িতে রেখে যান, যাতে সবার সাথে কথা বলে মনটা হালকা হয়। ওই দিনের পর থেকে নিজেকে ঘর কোনো করে রেখেছিল মেয়েটা। তাছাড়া ভয়ে বাইরেও বের হতে দেয়নি তার বাবা মা। অনেকদিন পর তার মনে হচ্ছিল সত্যি তার নিজেকে সময় দেওয়া প্রয়োজন, না হলে সে পাগল হয়ে যাবে। বাবাকে বলায় তার বাবা তার বান্ধবীর বাসায় তাকে রেখে গেছেন। বলেছেন আবার রাতে এসে নিয়ে যাবেন। সেখান থেকে সিনথিয়া আর রিমা অনেকদিন পর রাস্তায় হাঁটতে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়েছে তারা। শুনশান গলিতে তেমন মানুষ নেই। একটু পর পর রিকশার দেখা মেলে। সন্ধ্যা নামবে তাই তারা একটা রিকশা ডেকে নিল। সে সময়ে পাশ দিয়ে যাওয়া একটা কার তাকে দেখে যেন থামলো। সিনথিয়ার বুকটা কু ডেকে উঠল। সেদিনের ঘটনার পুনরাবৃত্তির কথা ভেবে শিউরে উঠল সিনথি। তড়িঘড়ি করে রিকশায় উঠে বসল সিনথি। আর মধ্যই গাড়ি থেকে নেমে এলো সেদিনের মতো মুখোশধারী দুটো লোক। রিকশাওয়ালাকে চাকু দেখিয়ে সিনথিকে টেনে হিস্ট্রি নামালো। রিমা চিৎকার দিয়ে দৌড়ে পালালো। সন্ধ্যা নেমে গেছে। রাস্তায় তেমন কোনো লোকজন নেই, আর যারা আছে তারা ভয়ে এগিয়ে আসছে না। সিনথিয়া উপান্ত না দেখে লোকটির কবজি বরাবর কামড় বসালো। তারপর সামনের দিকে ছুটল। পেছনে থাকা মানুষ দুটো ছুটল তার পেছন পেছন। সিনথি ফোনের সেভ অপশন থেকে নাম্বারটা বের করলো। পরপর 3টা কল করলো, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন তুললো না। অনেকটা দৌড়াতে দৌড়াতে একটু দাঁড়ালো। তারপর মেসেজ লিখলো, সিনথিয়া, আমাকে বাঁচান, ইরফাত সাহেব। হেডকোয়ার্টারের কেবিনে ইরফাত সিনহা আর ডিআইজি প্রভাত রঞ্জন সরকার বসে আছেন। সাথে যোগ দিয়েছেন রিজভী শিকদার। কথোপকথন চলছে রাফির কেস নিয়ে। ডিএনএ রেজাল্ট নেগেটিভ। আর রায়হান রাফি নিরুদ্দেশ। এখনও মুক্তিপণ নিয়ে কোনো ফোন আসেনি। উদ্দেশ্যেও কিডন্যাপ নাকি অন্য কিছু এখনও কোনো ক্লু বের হয়নি। ল্যাকের ধারের সিসি ক্যামেরাগুলো আঁকেজু, আর আশেপাশের ফুটেজগুলো চেক করে তেমন কিছুই পাওয়া যায়নি। রায়হান রাফির বড় চাচা একজন ম্যাজিস্ট্রেট। এই ক্ষমতাকে হাতিয়ার করেই রাফির বাবা বুক ফুলে চলেন। ভালোই নাম ডাক তাদের। রাফি নিজেও একজন ইঞ্জিনিয়ার। ম্যাজিস্ট্রেটের ভাতিজা নিরুদ্দেশ অজ্ঞাত লাশ পাওয়া কয়েকটি জেলায় পরপর নিরুদ্দেশের ঘটনা। অতি দ্রুত সমাধান বের না করলে উপর মহল থেকে চাপ আসবে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে মিডিয়া, সংবাদ পত্রিকায় গুজব ছড়াবে। সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারাবে। তাই এসবের আগে যা করার করতে হবে। প্রায় একই বয়সী তরুণেরা নিরুদ্দেশ হচ্ছে। কেন, কী কারণে? এই প্রশ্নগুলোর উত্তর নেই। কথোপকথনের এক পর্যায়ে ইরফাত সিনহা ডিআইজির উদ্দেশ্যে বলেন, স্যার, গত মাসে যে ছেলেগুলো নিখোঁজ হয়েছে তার সাথে রায়হান রাফির ঘটনার মিল আছে। মিসিংয়ের সাথে সাথে তাদেরও কোনো মুক্তিপণের দাবি করেনি। এদের মধ্যে সবাই আন্ডার 32 এবং সবাই জবলেস। ডিআইজি প্রভাত রঞ্জন সরকার বললেন, কিন্তু ইরফাত, রায়হান রাফি ইজ অন ইঞ্জিনিয়ার, ইউ নো দ্যাট? এই কথোপকথনের মাঝে মৃদু শব্দে কেঁপে উঠল ইরফাত সিনহার মুঠো ফোন। তিনি ফোনটা উল্টো করে ধরলেন যাতে কথার মধ্যে ডিস্টার্ব না হয়। ফোনটা থেমে গিয়ে আবারও কেঁপে উঠল। এটা তার পার্সোনাল ফোন, তাই পার্সোনাল মানুষগুলোই ফোন করার কথা। তবে এই মুহূর্তে কাজের চেয়ে ইম্পর্টেন্ট কিছু নেই তার কাছে। তাই ফোনটা সাইড বাটন চেপে সুইচ অফ করে দিলেন। তারপরে আবার কথায় ফিরলেন, ইয়েস স্যার, কিন্তু ওই কোম্পানি থেকে ওকে আউট করে দেওয়া হয়েছে প্রায় 2-3 বছর আগে। তার মানে দাঁড়াচ্ছে তিনিও বেকার। আর ইউ শিওর? অবভিয়াসলি, আমার ক্লোজ ফ্রেন্ড ওই একই কোম্পানিতে জব করে। আমি তথ্য খুব শীঘ্রই জানাবো। তাহলে তুমি বলতে চাচ্ছ 7টি ছেলের নিখোঁজের সাথে রায়হান রাফির কেসটা রিলেটেড? এক্স্যাক্টলি স্যার। অন্ধকার হয়ে আসা প্রায় জনমানবহীন সরু গলি। পেছনে তেড়ে আসা বাঘের ন্যায় মুখোশধারীর কবল থেকে নিজেকে বাঁচাতে দিক বেদিক শূন্য হয়ে ছুটছে সিনথিয়া। আর প্রাণপণে অন্তরের অন্তঃস্থল থেকে একটি দোয়াই করছে, ইরফাত সিনহা যেন তার দেয়া মেসেজটি পড়েন।
তার খুব দ্রুত যেন এই বিপদ থেকে উদ্ধার করেন। সিনথিয়া প্রাণপণে দৌড়াচ্ছে, আবার সুযোগ বুঝে পেছনে ফিরে ফিরে তাকাচ্ছে। মুখোশধারী লোক দুটো তাকে ধরার জন্য মরিয়া হয়ে ছুটছে, যেন হীরা পান্নার সন্ধান পেয়েছে। পথঘাটের কিচ্ছু না চেনায় সিনথিয়া দু চোখের সামনে যে পথ দেখছে সেদিকে ছুটছে। অন্ধকারে তলিয়ে গেছে চারদিক, চেপে চাপা গলিতে মনে হচ্ছে গভীর রাত। সিনথিয়া সামনে যেতে দেখলো গলির মোড় ঘোরার আগে পাশাপাশি খাড়া দুটো বিল্ডিং, মাঝখানে একটি সরু রাস্তা, ময়লা আর আবর্জনায় ভরপুর। কতক্ষণ আর এভাবে দৌড়াবে? একটু লুকিয়ে দেখা যাক কি হয়। সেই সরু রাস্তায় নিজের শরীর গলিয়ে ঢুকে যায় সিনথি। তপ্ত ভারী শ্বাস পড়ছে তার ফুসফুস করে। দুহাতে মুখ চেপে ধরে সামনে নেয় নিজেকে। লোক দুটো দৌড়ে মোড় ঘুরে পার হয়ে গেলে যেন বেঁচে যাবে সে। এটাই যেন শেষ ভরসা তার। হলো তাই। লোক দুটো দৌড়ে সামনের দিকে চলে যাচ্ছে। সিনথিয়া হাফ ছাড়ে, লম্বা করে একটা দম নেয়। হাতের মুঠোয় থাকা ফোনটা দু হাতে আঁকড়ে ধরে সিনথিয়া। বাসা থেকে অসংখ্য বার কল এসেছে। সিনথিয়া ফোনটা স্ক্রল করে, হারিয়ে যাওয়া বস্তুর ন্যায় একটি নম্বর খুঁজে। না, কোনো কল আসেনি। দেখে বুকের মধ্যে খাঁচায় আবদ্ধ থাকা সুপ্ত আশাটা পাখির ন্যায় উড়াল দিয়ে বুকটা শূন্য করে দিয়ে চলে যায়। সে কি শতভাগ আশা করেছিল ইরফাত সিনহা কল ব্যাক করবে? সে কি ভেবেই নিয়েছিল বিপদে পড়লে ইরফাত সিনহা তাকে বাঁচাতে আসবেই? কিন্তু ইরফাত সিনহা এমন কোনো আশ্বাস কি তাকে কখনো দিয়েছিল? কখনোই না। কেসের প্রয়োজনে সে শুধু মোক্ষম গুটি। তাই খেলার আগে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ইরফাত সিনহা। সেই সুবাদে একটুখানি তার সাথে ভালো করে কথা বলেছে, তাতেই এত কিছু আশা করে বসলো। সে কে? তার মতো তুচ্ছ মেয়ে মরে পচে থাকুক, তাকে উদ্ধার করতে সব ইম্পর্টেন্ট কাজ ফেলে ইরফাত সিনহা উড়াল দিয়ে আসবে? এমনটাই কি আশা করেছিল সে? নিজের আশা করার পরিধি বিবেচনা করে মনে মনে নিজের কপালের সপাটে কতগুলো জুতোর বাড়ি মারল সিনথিয়া। তারপর প্রাণপণে চাইলেও ভুল করেও ইরফাত সিনহা যেন ওই মেসেজ না দেখে। খানিকটা সময় সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো ওখানে। কি করবে এখন সে? বাবাকে কল করবে? ফোনের নেটওয়ার্ক ক্রস চিহ্ন দেখাচ্ছে। সে মনে মনে ভাবছে তার বাবা আসলে যদি আরেকটা বিপদ হয়, তার সাথে যদি তার বাবাকেও তুলে নিয়ে যায়। না না, সে এমন রিস্ক জীবনেও নেবে না। সে নিজে মরে যাক, পচে যাক, তবু পরিবার ভালো থাকুক। সে উঠে দাঁড়ায় সন্তর্পণে, গুটি গুটি পায়ে উকি দিয়ে দেখতে চায় আশেপাশে ওই লোকগুলোকে দেখা যায় কিনা। দুপা পাড়াতেই এক গুচ্ছ আলোক রোশনি মুখের উপর হায়নার মতো ঝাপটে পড়ে। চোখ বন্ধ হয় আপনা আপনি। সে চোখ টেনে তুলে তাকায় পুনরায়। এ কি? সেই মানুষগুলোই তো। চিনতে অসুবিধা হয় না সিনথিয়ার। বুকের মধ্যে বিপদ সংকেত ঘন্টা বাজে ওঠে। যেচে শেষ সে যেন কুমিরের মুখের মধ্যে ঢুকে গেছে। বুকের কাঁপনে হৃৎপিণ্ড বেরিয়ে যাবার জোগাড়। এইবার সে কোথায় পালাবে? চোখ বন্ধ করে ধোঁয়া ওঠা কফিতে চুমুক দেয় ইরফাত সিনহা। চুমুকের ফাঁকে ফাঁকে কথা বলছেন তিনি। স্যার, উত্তরবঙ্গে একই জেলার দুই বন্ধু একই সাথে নিখোঁজ। রিজভি শিকদার সকাল থেকে একটি কেসের পূর্ণাঙ্গ নিউজ নিতেই হিমশিম খাচ্ছেন। তাই কাজটি দ্রুততার সাথে সম্পন্ন করতে আমি নিজেই সশরীরে সে জায়গাগুলোতে যেতে চাই। তুমি যেটা ভালো মনে করো, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। ওকে স্যার, আমার অনুপস্থিতিতে তো রিজভি শিকদার কাল থানায় থাকছেনই, তিনি ওদিকটা যেন হ্যান্ডেল করেন। ওকে, বেস্ট অফ লাক। মৃত্যুর দোরগোড়ায় থেকেও যেন শেষ চেষ্টাটা করে সিনথিয়া। খারাপ সময়ে নিজের মৃত্যু কামনা হয়তো সবাই করে, কিন্তু সত্যি সত্যি কেউ মরতে চায় না। সিনথিয়াও প্রাণ বাঁচাতে উল্টো ঘুরে দৌড় দেয়। দুপাশে চাপা দেয়ালের ধারালো ঘর্ষণে জন্তুর মতো খুবলে খুবলে খেয়ে নেয় ডানার মাংস। জুতো ভ্যাত করে ঢুকে যায় কাছের টুকরো। পেছনের মানুষ দুটি চাপা দেয়ালের মধ্যে পথ আগাতে পারছে না। সেই সুযোগে সিনথিয়া এক ছুটে বেরিয়ে যায়। বিল্ডিংয়ের পেছনে বড়সড় একটা গলি, তার পাশে একটা ডোবা। হলদে লাইটের আলোয় পথটার শেষ প্রান্ত অব্দি দেখা যাচ্ছে। এই পথে গেলে দৌড়ে পার পাবে না সে। তাই সিনথিয়ার সরু রাস্তা ধরল না। সাপ বিচ্ছু কোনো কিছুর পরোয়া না করেই পুকুরে নেমে পড়ল। রাস্তা থেকে অনেক নিচুর দিকে পুকুরটি হওয়ায় আলো নেই। লতা পাতা আর আগাছায় ভরা। থোকায় থোকায় কুচো গাছগুলো সংসার বেঁধেছে অনেকখানি জায়গা জুড়ে। উপায়ন্তর না দেখে সিনথিয়া ঘন কচু গাছের আড়ালে দাঁড়ালো। তারপর পানিতে সর্বাঙ্গ ডুবিয়ে মাথাটুকু বের করে রইল।
অনিমার কপালে যেন শনির দশা, হে যেন কাঁচা বাসে ঘুম ধরার মতো অবস্থা। খা খা জ্যোৎস্নার মধ্যেও তার ঘরে নেমেছে অমাবস্যা। বিয়ের একদিন পরে রাফি তাকে নিয়ে বাড়ি জমেছিল ঢাকায়। সুখের সাগরে ভাসতে গিয়ে এখন তো সে সাগরের কোল কিনারায় হারিয়ে বসেছে। স্বামী নিখোঁজ, কাঁদতে কাঁদতে চোখের জল আর থানায় যেতে যেতে পায়ের বল সবে এখন ফুরে এসেছে। তবে এই দুর্দিনে যে রোজ একবার ফোন করে সে হলো সিনথিয়া। তবে আজ তার কোনো ফোনও আসেনি। তার সাথে কথা বললে মনটা একটু হলেও হালকা হয়। তাকে একবার ফোন করা দরকার। অনিমা টেবিল হাতড়ে ফোনটা নিজের কাছে টেনে নেয়। পায়ের তলায় গেজগেজে কাদা আর পানের চিটচিটে গন্ধ সিনথিয়ার নাড়ি ভুঁড়ি উলট পালট করে দিচ্ছে। কচুর পাতা শরীরে ঘষা লেগে লেগে কামড়ে ধরছে। তবু দাঁতে দাঁত পিষে রয়েছে সে। যান বাঁচানো তো ফরজ। লোক দুটো ডোবার ধার ধরে এদিকে সেদিকে হাঁটছে। তাদের ভাবভঙ্গিতে মনে হচ্ছে সে কোন দিকে গেছে বুঝতে পারছে না তারা। নিজেদের মধ্যেও কিছু একটা বলাবলি করছে। তারা ফোনের ফ্ল্যাশ ছেড়ে ডোবার দিকে চোখ বুলিয়ে নিল। না, নেই। দুজন যেন হাল ছেড়ে দিল। ডোবার দিকে তাকিয়ে থেকে একজন অপরকে ইশারা দিল সামনের দিকে চলে যাওয়ার। সিনথিয়া যেন হাফ ছেড়ে বাঁচল। তবে আটকে থাকা ঘন শ্বাস আর ফেলা হলো না। তার আগেই মরার উপর খাড়ার ঘা হয়ে তার ফোনের স্ক্রিনের আলো জ্বলে উঠল। ফোনের আলো মুখের উপর পড়ে মুখটা আলোকিত হয়ে গোবরে পদ্ম ফুলের মতো ফুটে উঠল। ড্রাইভিং সিটে এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে মোবাইলের সাইড বাটনে চাপ দিল ইরফাত সিনহা। মোবাইল অন হয়েই কানেক্টেড ইন চার্জার লেখা উঠল। তারপর চুপ করে আলো নিভে গেল। প্যান্টের পকেট থেকে আরেকটি ফোন বের করে নিল। তারপর প্রতিদিনের অপেক্ষারত সবচেয়ে প্রিয় মানুষটার নাম্বারটিতে ডায়াল করলেন। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো? গাড়িতে। আজকে ঢাকার বাইরে যেতে হবে বাবা। এখন? কাল সকালে গেলে হয় না? না বাবা, অনেক কাজ। তুমি ডিনার সেরে নিও। টুম্পা কি ঘুমিয়েছে? কে টুম্পা? রং নাম্বার। ফোন রাখেন, টুম্পার নম্বরে কল দেন। টুম্পাকে তুমি এত হিংসে করো কেন? তুমি তো আমার জন্য পুরো একটা জান্নাত। ও শুধু জান বাচ্চা। ও, কারো জানা বাচ্চা হতে পারলাম না, আফসোস। ওইটুকু বাচ্চার সাথে তুমি নিজেকে কম্পেয়ার করো। দিন দিন তুমি কিন্তু টুম্পার চেয়েও ছোট হয়ে যাচ্ছ। হ্যাঁ, তাতে কি? তুমি তো আমার আব্বা। আব্বার কাছে সন্তান কোনোদিন বড় হয়? ইরফাত সিনহা বাবার পাগলামিতে মৃদু হাসে। প্রয়োজনের বাইরে এই একটা মানুষের সাথে নিয়ম করে কথা বলতে হয়, আর ওই সময়টুকুই তার কাছে পৃথিবীর সেরা সময় হয়ে ওঠে। ফোনের উপাস থেকে কর্নেল রেদওয়ানুর রহমান শীতল কণ্ঠে তাকে ডাকেন। আব্বা? ইরফাত সিনহা নীরবে অনুভব করে স্পর্শকাতর সে ডাক। বরফের চেয়ে শীতল, হৃদয় স্পর্শ করা ডাক শোনার লোভে তিনি নিস্তব্ধ হয়ে থাকেন আরও কিছুক্ষণ। সারাদিন ক্লান্তি দুশ্চিন্তা যেন এই শব্দে প্রশমিত হয়। প্রশান্তিতে ভরে ওঠে বুকের আনাচে কানাচেতে। অভ্যাস থেকে আবারও ভেসে আসে একই শব্দ, আব্বা, আব্বা, ও আব্বা। ইরফাত সিনহা শীতল কণ্ঠ করে বলেন, হুম। কাউকে সাথে নিছো আব্বা? না বাবা, আমি একাই পারবো। কত বলি, দূরে কোথাও যেতে নিজের সিকিউরিটি অন্তত নিশ্চিত করে নিও। তোমার মতো বাবা যার কাছে আছে এই পৃথিবীতে তার কি সিকিউরিটি লাগে? বিপদ কিন্তু বলে কয়ে আসে না জয়, এত সাহস ভালো না। টেনশন করো না বাবা। ওকে, সাবধানে যেও। ওকে বাবা। টেক কেয়ার মাই সন। ওকে। সিনথিয়া একবার নিজের ফোনের দিকে তাকালো, তারপর ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় লোক দুটোর পানে তাকালো। লোক দুটো কিছু একটা আঁচ করে কচু গাছের দিকে তাকালো। হু হু করে কেঁপে উঠল সিনথিয়ার আত্মা। ঘন হয়ে আসা আর আলো জ্বলে ওঠা হাতের ফোন নিয়ে নিজের মাথাটাও পানিতে ডুবিয়ে ফেলল সিনথিয়া। লোক দুটি চলে যাওয়ার পর সিনথিয়া ভেজা জবজবে কাপড় কাদা মাটি মেখে অনেক রাস্তা পাড়ি দিয়ে একটা মসজিদের সামনে চলে আসে। সেখানকার কিছু মানুষের সহযোগিতায় একটা বোরকা নিয়ে রাত 10টা নাগাদ রিক্সা করে নিজের বাসায় ফেরে। 4 তালা পাড়ি দিয়ে 5 তালায় গিয়ে দেখে বাসার দরজা খোলা। সোফায় বসে আছে তার চাচি, ফুপি, কাজিন সহ আরও অনেকেই। সিনথিকে দেখে তার মা ফুপি কেঁদে ওঠে। দৌড়ে এসে ঝাপটে ধরায় মেয়েকে। শরীর ভেজা কেন মা? কাদামাটি কোথা থেকে লাগলো? সোফা থেকে তার চাচি, ফুপি সবাই উঠে এলো। সবার মুখে এক কথাই, ঠিক আছে তো সিনথি?
সিনথিয়া নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে শুধু মাথা নাড়ে। যা ভেবে এত চিন্তা করছে সেরকম কিছুই হয়নি, সেটি নিশ্চিত করে সে। কী কারণে এমন হলো এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। সে শুধু জানে তার এখন বিশ্রাম দরকার। সিনথিয়ার বাবা, চাচা, মামা সবাই মিলে হন্য হয়ে তাকে খুঁজে গেছে এতক্ষণ। থানায় গিয়ে নিজের মেয়ের জন্য কোনো সাহায্য পাননি তিনি। হয়রানির শেষ প্রান্তে দম ফোরাবার মুহূর্তেই বাসায় থেকে তাকে জানানো হয় সিনথিয়া ফিরেছে। পরে তারাও বাসায় ফেরেন। গোসল সেরে জামা পাল্টে সোজা বিছানায় চলে যায় সিনথিয়া। ব্যথায় টনটন করছে শরীর, মাথা, ঝিমুনি আর ছুলে যাওয়া অংশের জ্বলনিতে সে কাতর। বাইরে তার বাবার গলা শোনা যাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে আরিফ আহমেদ। কয়েকদিন যা হয়েছে তা কেবল দুর্ঘটনা বলে ধরে নিয়েছিলেন। প্রেম ভালোবাসা এখন খুব কমন, তাই মেয়ের ভুল সত্ত্বেও মেয়ের পাশে থেকেছেন। তবে আজ থানায় গিয়ে মেয়ের জন্য অপমানিত হতে হয়েছে তাকে। রেজবি শিকদার যা নয় তা বলে অপমান করেছেন। শফিউল আলম সব কথা খুলে বলে মেয়ের জন্য সাহায্য চাইলে তিনি সরাসরি নাকচ করে দেন। নাটকবাজি বানানো, মন গড়া গল্প, আবেগের গল্প শুনিয়ে তাকে ভেজানো সম্ভব নয়। এরপর যা তা অপমান করেন। শফিউল আলমের গলায় থানার কথা শুনে সিনথিয়া উঠে দাঁড়ায়। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা সিনথিয়ার মা গ্লাসে পানি এগিয়ে দিচ্ছেন শফিউল আলমের দিকে। ঘেমে নিয়ে তিনি একাকার। সিনথিয়ার মা ধীর গলায় বললেন, এসপিকে জানাতে পারলে না? শফিউল আলম চোখ গরম করে তাকায়। একটু আগে হওয়া অপমানে তার কান দিয়ে এখনো ধোঁয়া উঠছে। তিনি গর্জন দিয়ে বলে, এসপি কি বাপ দাদার কেনা গোলাম? এসপির সাথে গেলেই দেখা হওয়া এত সহজ? আমি কি তাই বলেছি? তোর কথায় তো মনে হচ্ছে সারাদিন এসপি তোদের মা মেয়ের ফ্যান ফ্যানানি শোনার জন্য বসে থাকে। বাচ্চাদের সামনে অন্তত তুই তোকারি করবেন না। তোর কাছে আমার শিখতে হবে। বলে শফিউল আলম সজোরে 5 আঙ্গুল বসে দেয় সানজিদা বেগমের গালে। তারপর গলা ফাটিয়ে বলেন, সারাদিন করিসটা কি? মেয়ে কোথায় কি করে দেখিস না? আর দুনিয়ায় মানুষ নাই নাকি? বান্ধবীর জামাইয়ের সাথে কি বিয়েতে কি ও জামাই দেখেনি? ওর সাথে হাজার হাজার বছরের প্রেম থাকলেও এখন তো সে অন্যের বর। কি নির্লজ্জ মেয়ে আমার! অন্যের বরের সাথে দেখা করে, তাও আবার শাড়ি পরে। ও তো নিজের জালে নিজেই ফেঁসে গেছে। মেয়ে সারাদিন থাকে তোর কাছে, মেয়ে কি কি শিক্ষা দেশ? গন্ডমূর্খ হচ্ছে দিন দিন। এসপি দয়া দেখিয়েছে বলে রক্ষা, না হলে 14 শিখে বরে রাখতো এতক্ষণে। তারপর গর্জে উঠে বলেন, অপদার্থটা কোথায়? খেয়েছি কিছু? বিশেষ দিয়ে প্রথমবারে টিকে যাওয়া ইরফাত সিনহা এসপিতে যোগ দেন। তিনি তার কর্মদক্ষতা, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন। এরপর সব সিনিয়রদের টেক্কা দিয়ে সবার সহযোগিতায় ও নিজের কর্মদক্ষতায় যোগ্য স্থান দখল করে নিয়েছেন। এই মানুষটাকে টেক্কা দেওয়া তো সহজ কথা নয়। তবে রিজভী শিকদার যে এবার অন্য চাল চালবেন, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। ইরফাত সিনহার অনুপস্থিতিতে রিজভী শিকদারের মাথায় একটি দুষ্ট বুদ্ধি খেলা করে। জীবনে বহুভাবে তিনি ইরফাত সিনহার কাছে অপমানিত হয়েছেন, ছোট হয়েছেন। তিনি মনে মনে ভাবছেন, সুযোগ যখন যেচে এসে ধরা দিয়েছে, এই সুযোগ তো সে ছাড়বে না। বড় বড় কেস হলে হেডকোয়ার্টার থেকে ইরফাত সিনহাকে পাঠানো হয়। তাই এমন কোনো কাজ আর তার হাতে আসেনি যাতে তিনি সুনাম অর্জন করতে পারেন। তবে যেসব কেস হাতে পেয়েছিলেন তার জন্য আরও নিজের পোস্টের অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছেন। তবে ইরফাত সিনহার অনুপস্থিতিতে আজ তার হাতে আসা কেসটির ক্রেডিট নিজের করে নেবেন, যাতে হেডলাইন জুড়ে তার নাম থাকে। ম্যাজিস্ট্রেটের একমাত্র ভাতিজা কয়েকদিন যাবৎ নিরুদ্দেশ। থানায় ইনফর্ম করলে এসপির সাহায্য ছাড়াই তদন্তের ভিত্তিতে মেইন কালপ্রিটকে গ্রেফতার করেছেন রিজভী শিকদার। রায়হান রাফির বাড়ির লোকদের ডাকেন রিজভী শিকদার। তারপর সিনথিয়ার পুরো ঘটনা খুলে বলেন। তিনি জানান, বিনা ওয়ারেন্টে 57 ধারায় আমলি কেস অনুযায়ী সিনথিয়াকে গ্রেফতার করার ক্ষমতা তার থাকলেও এসপির কারণে তিনি তা পারবেন না। ইরফাত সিনহা এই মেয়ের বিষয়েই ধামাচাপা দিয়ে রেখেছেন। তিনি আরও বলেন, শুনুন চৌধুরী সাহেব, আপনি হলেন ম্যাজিস্ট্রেটের ছোট ভাই। আপনার পাওয়ার কিন্তু অনেক বেশি, কিন্তু আমাদের পক্ষে এসপিকে
সামনাসামনি টেক্কা দেওয়া সম্ভব না, তাই একটা ভালো পরামর্শ দিচ্ছি। এই মেয়ের কোনো তত্ত্ব উপর মহল জানে না, তারা সব এসিপির ওপর ফেলে রেখেছেন। কিন্তু মেয়ে যেহেতু আপনাদের পরিচিত, সকল তত্ত্বের উপর ভিত্তি করে তাকে দোষী করে একটি এজাহার লিখুন। তার উপর ডিপেন্ড করে এফআইআর হবে এবং আপনার ভাইকে দিয়ে উপর মহলে চাপ দেন যাতে যেন ইমার্জেন্সি ওয়ারেন্ট আসে মেয়েটাকে গ্রেপ্তার করার। আজকে এসপি অনুপস্থিত, তার অনুপস্থিতিতে কেসটার দায়িত্ব আমার। আমি তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে তুলে আনবো। এতে আপনারাও তাড়াতাড়ি ফয়সালা পাবেন, আমারও দোষ হবে না। আবার এসপি ইরফাত সিনহা আইজিপি ম্যাজিস্ট্রেটের কথাও ফেলতে পারবে না। সব নীরবে শুনে রাফির বাবা বলেন, সবই তো বুঝলাম, কিন্তু এখানে আপনার লাভ কি যে বলেন? আমার আবার কিসের লাভ? মানব সেবাই তো আমার পরম ধর্ম। তবে ধরেন একটু মিডিয়া ফিডিয়া হলো, ক্যামেরার সামনে পড়লাম, একটু আলোচনা হলো, কেসটার ক্রেডিটটা পেলাম, এ আর কি। রিজভী শিকদারের দেয়া প্ল্যান মোতাবেক কাজ শুরু হলো। তিনি শেষে শুধু বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।